এই দেখুন ফাঁসির মঞ্চের এই যে দড়িটা, যেটা গলায় ফাঁস লাগিয়ে ওইটার নিচে ঢুকে যায়। এবার আমি যেই ছেলেটা আপনাদের দেখাবো ওটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। তো চলুন দেখে আসি। এই দেখুন ওনার স্ট্যাচু করা আছে, মূর্তি করা আছে এই জেলের ভিতরে। হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমি এসে গেছি আলিপুর জেল। এখন অবশ্য জেল নেই, এখন এটা হয়ে গেছে আলিপুর জেল মিউজিয়াম, যেটা আমার সামনেই আছে। এই হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম। তো কত টাকার টিকিট, কীভাবে আসবে তোমরা, হ্যাঁ কখনই বা খোলে, সব কিছু আমি ভিডিওর মাধ্যমে বলবো। যারা এই চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ অবধি দেখো। ভালো লাগলে একটা কমেন্ট করবে, লাইক করবে। চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটা। তোমরা যদি মেট্রো করে আসো তা তোমাদের যতীন দাস পার্কে নামতে হবে, নেমে ওখান থেকে অটো করে তোমার 5 মিনিট লাগবে জেল মিউজিয়ামে পৌঁছাতে গেলে। আর এছাড়া তোমরা যদি বাসে করে আসো তা তোমার নামতে হবে হাজরা মোড়, ওখান থেকে তোমার পায়ে হেঁটে 5 মিনিটই লাগবে। এই জেল মিউজিয়ামটা কখন কখন খোলা থাকে তার এখানে দেওয়াই আছে, এই সময় দেওয়া আছে। মঙ্গলবার থেকে রবিবার দুপুর 12 থেকে সন্ধ্যে 6টা অবধি এটা খোলা থাকে। আর টিকিট কাউন্টার বন্ধ হওয়ার সময় বিকেল 5টার সময় বন্ধ হয়ে যাবে। সোমবার দিন এটা বন্ধই থাকে। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়, যেটা এই মঙ্গল থেকে রবিবার 6:30 থেকে 7:30 এটা আছে। আর এর টিকিট হচ্ছে 30 টাকা করে প্রতি ব্যক্তি। আর লাইট অ্যান্ড সাউন্ডের জন্য 100 টাকা। এই হচ্ছে এটা বর্ণনা দেওয়া আছে এখানে, এটা আপনারা দেখেও এখানে আসতে পারেন এটা দেখে। আর এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে, দেখছেন কত বড় প্লেস। এখানে এত বড় জায়গায় গাড়ি রাখতে পারেন আপনারা এইরকম। আর এখানে গাড়ি রাখা পার্কিং ফ্রি আছে, এই যে 10 টাকা 2 হুইলারের জন্য, 4 হুইলারের জন্য 20 টাকা, আর 6 হুইলারের জন্য 50 টাকা। এখানে করে আপনারা এখানে গাড়ি রাখতে পারেন। এগুলো সব আছে পুলিশদের স্ট্যাচু করা আছে। এই হচ্ছে আলিপুর মিউজিয়ামটা মেন। তো আমি এর ভিতর দিয়ে এবার ঢুকবো, এই দিক দিয়ে ঢুকতে হয়। তো এখানে একটা কফি হাউস আছে, এখন দেখতে পাচ্ছি বন্ধ আছে। তো লেখা আছে এখানে ওপেন, ভিতরে বন্ধ। যাই হোক, এই হচ্ছে কফি হাউস। আর মিউজিয়ামে এন্ট্রি ফিটা হচ্ছে 30 টাকা। এই যে আর লাইট অ্যান্ড সাউন্ডের জন্য 100 টাকা করে নেবে। এই ভিতরে ঢুকবো, যে টিকিটটা কাটবো 30 টাকা। আমরা এদিকে যাব। বলে দিই, যখন আপনারা টিকিট কাটবেন তো ওখানে ভিডিও করে অ্যালাউ না। যদি আমি করছিলাম তো আমাকে বারণ করা হয়েছে বলে আমি ভিডিও আর করতে বললাম ভিডিওটা। এটা যে দেখছেন, যেখানে আমি তখন বাইরে আপনাদের বললাম না কফি হাউসটা, ওইটা হচ্ছে, এটা হচ্ছে কফি হাউসের ভিতরেরটা, এই বাইরেতে দেখা যায়। তো এই মিউজিয়ামের ভিতরে কি কি আছে তার এখানে লিস্ট করা আছে। এই যে ফাঁসির মঞ্চ আছে, ওয়াচ টাওয়ার আছে, প্রদর্শনী কক্ষ আছে, প্রদর্শনী কক্ষ সব আছে। এগুলো আমি এক এক করে সব দেখবো।
তো এখানে এই যে ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাসের যে সেলগুলো ছিল এসব এখানে লেখা আছে। তো আমি এক এক করে ঢুকে আমি দেখছি। তো প্রথমে এখানে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাসের এগুলো সব সেল ছিল। এক এক করে ঢুকবো এর ভিতরে। তো এই সেলটা নেহেরু ছিলেন। দেখুন জেলের ভিতরটা কিরকম। এই হচ্ছে লক করা জেলের। পড়ালেখা জানে যে এবার আমি যেই সেলটা আপনাদের দেখাবো ওটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। এই কারাকক্ষে, এই যে এই পাশে কারাকক্ষে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত ছিলেন। তো চলুন দেখে আসি। এই দেখুন ওনার স্ট্যাচু করা আছে, মূর্তি করা আছে এই জেলের ভিতরে। এবার যে সেলটাকে আপনাকে দেখাবো ওটা আপনার দেখলেই আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে, ভয়ও লাগবে বিশাল। দেখুন কীরকম অন্ধকার জেলটা। এটা আছে পুরো অন্ধকার। দেখুন আপনারা এলেই আপনাদের পুরো ভয় লেগে যাবে জেলটা, এত অন্ধকার। এবার দেখা যাক উপরে কি আছে, দেখে আসি। তো এই জেলটা হচ্ছে যতীনমোহন সেনগুপ্তের। এবার দেখাবো আপনার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে সেলটা ছিল। এবার দেখাবো আপনাদের নেতাজি সুভাষচন্দ্রের বসুর যে সেলটা। ভিতরে প্রজেক্টর মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দনা চলছে। তো এবার আমি আপনাদের ফাঁসির মঞ্চ দেখাবো।
ফাঁসির মঞ্চের এই যে দড়িটা, যেটা গলায় ফাঁস লাগিয়ে ওইটার নিচে ঢুকে যায়, আর এরা পুলিশরা গিয়ে এটা খুলে এখান থেকে বডিটাকে বার করা হয়। দেখুন, একটা এক লেভেলের অনুভূতি লাগছে, একটা ফিল লাগছে এগুলো দেখে। আপনাদের দেখাবো আলিপুর জেলে শহীদদের তালিকায় কারা কারা রয়েছিল। এই দেখুন, কানাইলাল দত্ত থেকে শুরু করে একদম দীনেশ মজুমদার অবধি। দেখছেন তো, এখানে পোস্টমর্টম করা হতো এই জায়গাটা, এখানে বডি রেখে এখানে পোস্টমর্টম করা হতো এই জায়গাটা। এই রুমটায় এই যে এবার এই যে সেলটা দেখাবো আপনাদের, এখানে কয়েদিদের ধরে এখানে আটক করা হতো আর এরকম চাবুক বাড়ি মারা হতো। ওই দেখুন, আলিপুর সেন্ট্রাল কারেকশনাল হোম কলকাতা কেন্দ্রস্থলে অবস্থিত। এটি জাতীয় ঐতিহাসিক ল্যান্ডমার্ক। প্রেসিডেন্সি জেল সহ 116 বছরের পুরনো ভবনটি কলকাতা ঐতিহ্যবাহী গ্রেড তালিকায় রয়েছে। এটি পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নিযুক্ত। আর এটা 21শে সেপ্টেম্বর 2022-এ উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এটা সবার জন্য খুলে দেওয়া হয় 23শে সেপ্টেম্বরে। সেলটা 1906 সালে নির্মিত হয়েছিল। আর এইটা পুরো 15.5 একর জমি জুড়ে মানে এই জেলটাকে তৈরি করা হয়েছে। তো এবার যে সেলটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে নেহেরু সেল, নেহেরু কক্ষ যেটা বাংলায় বলে। এই দেখুন জওহরলাল নেহেরু। তো এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওল্ড গডওয়াইন, পুরনো গুদাম ঘর যেটাকে বলে।
এবার আমি যেই রুমটা দেখাবো সেটা হচ্ছে তাঁতকলের রুম। চলুন দেখে আসি। এবার আমি আপনারা দেখাবো 1 নম্বর আর 2 নম্বর সেল। চলুন। এটা হচ্ছে জেনারেল সেল। এই দেখুন জেনারেল সেলগুলো দেখুন কীরকম দেখতে। এই দেখুন এখানে এই যে বাথরুম পায়খানা করতে হয় এই জেলের মধ্যে। সব দেওয়াল দিয়ে ভাগ করা আছে, মানে এইটা একটা সেল, তারপরে এটা একটা সেল, এরকম সব গ্যাপ দিয়ে দেওয়া। এরকম এটা আর একটা সেল, সব একই রকমের এরকম। তো জেনারেল সেলগুলো ঠিক এরকমই হয় যেটা ওখানে লেখা আছে, এই ছোট্টর মতন। তো চলুন এবার উপরে যাওয়া যাক, দেখা যাক উপরে সেলে কী কী আছে। চলুন দেখা যাক। আমি আপনার দেখাই উপর দিয়ে পুরো ভিউটা আপনারা দেখুন। চলুন এবার জেল দেখা যাক। কত সেল, নিচে উপরে চারিদিকে সেলের সেল পুরো ভর্তি। চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে নিরাপত্তার জন্য। দেখুন ওটা ছিল আগে 1 নম্বর 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর সেল। অবশ্যই এটা এখন ওই যে বন্ধ করা আছে, তো ঢোকা যাবে না ভিতরে। এরপরে যে সেলটা ওটা 4 নম্বর সেল। দেখুন দেখুন কত বড়, এই এখান থেকে শুরু হলো একদম ওইখানে গিয়ে জেলগুলো সেলগুলো শেষ হয়ে যায়। এরকম
চলুন এবার উপরে ওঠা যাক এদিক দিয়ে। আর হচ্ছে 1 নম্বর ওয়ার্ড। চলুন দেখা যাক 1 নম্বর ওয়ার্ডে কী আছে। তো এই যে এগুলো দেখা যাচ্ছে, তো এখানে সব কয়েদিরা শুতো এখানে, মানে একটা ওয়ার্ডে এত লোক কয়েদিরা সব এখানে ঘুমাতো বসতো। এই যে দেখেছেন, জানলা দিয়ে বাইরে দেখা যাবে। এবারে এদিক দিয়ে উপরে ওঠা যাক। এই দেখুন উপর থেকে দেখুন কি দেখা যায়, পুরো টালির। ভেবেছিল একসময় আমরা এখানে এসে বসে থাকবো। উপরেরটাও সেম সেম ওয়ার্ড, বাট নিচে যেরকম একটু উঁচু ছিল শোয়ার মতো জায়গায়, এগুলো দেখুন পুরো একদম নিচু। দেখেছেন এখন পুরো নিচু। এতক্ষণ আমরা যেই ওয়ার্ডটা দেখলাম সেটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ড। এবার দেখবো আমরা 2 নম্বর ওয়ার্ড। এই 2 নম্বর ওয়ার্ড, এটাও সেম। উপরে ওঠা যাক। এটা দেখুন আবার নিচু। ওই 1 নম্বর ওয়ার্ডটা যেরকম আমরা দেখলাম, যেরকম নিচের শোয়ার জায়গাগুলো উঁচু আর উপরেরগুলো সব নিচু, সেম 2 নম্বরটাও সেম একই। এই দেখুন এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো আছে, যেটা 7:30টার সময় স্টার্ট হয় সন্ধ্যাবেলা। আরও ঢুকবো, এদিকে সব ঢুকবো। তার আগে আপনাকে একটা জিনিস দেখাই। এই দেখুন মানিকতলে বোমা হামলা ব্যবহৃত বোমার অনুসরণে বিড়বিত রূপ। এই দেখুন বোমা হামলা মানিকতলে যখন হয়েছিল। এবার আমি আপনাদের ঐতিহাসিক কারাকক্ষ দেখাবো। তো এবার আমি আপনাদের দেখাবো 3 নম্বর ওয়ার্ড। 1, 2,
দেখানো হয়ে গেছে। এবার 3 নম্বর ওয়ার্ডটা আপনারা দেখাই। এই দেখুন 3 নম্বর ওয়ার্ড। তো এই যে সেলটা যে দেখছেন, এখানে কোনো ইয়ে নেই। এখানে যত কয়েদিরা ছিল এখানে মাটিতেই বিছনা পাতিয়ে শুয়ে পড়তে হয়। এখানে পুরোটা এখান থেকে ওই যে লম্বাটা দেখা যাচ্ছে, এখানে পুরোটাই মাটিতে, মানে কী বলো, চট ফট যা পেতো তাতেই এমনি মাটিতে শুয়ে পড়তো। এখানে সব শুয়ে পড়তো লাইন দিয়ে, লাইন দিয়ে সব শুয়ে পড়তো এখানে। এই পুরোটা অত দূর, এটাও সেম, এটাও সব এরকম মাটিতে সব শুয়ে পড়তো। আমি আপনাদের যে সেলে দেখাবো এটা 4 নম্বর ওয়ার্ড। তো এটা খুব কড়া ব্যবস্থা ছিল আগে, তো ওরকমই করা আছে। এটা মেরামত রিপেয়ারিং কিছুই হয়নি, আর যেরকম কয়েদিরা থাকতো তো সেরকমই এটাকেই করা আছে। এই যে দেখুন এরকমই থাকতো, এটাকে কোনো মানে চেঞ্জ করা হয়নি, মেরামত করা হয়নি, এরকমই। এই সেলটা খুব কড়াকড়ি আসামিদেরকে রাখা হতো। দেখুন এই পুরোটা সেলের মধ্যে একটাই বাথরুম। এবার যেই সেলটা আপনারা দেখাচ্ছিলাম 4 নম্বর কক্ষটা, 4 নম্বর ওয়ার্ডটা, দেখুন এখানে এমন কিছু লেখা আছে যেটা দেখলে আপনারও মানে ভয় এসে যাবে। এখন পাথরের তৈরি অপস্ত্র বিছানাগুলি একটি আর একটি বিপরীতে এমনভাবে রাখা যাতে দুজন বন্দী পরস্পর সাথে কোনো ব্যক্তিত্ব আলোচনা যেন না করতে পারে এমন। চলুন এবার উপরে ওঠা যাক। চলুন এবার দেখা যাবে অরবিন্দু ঘোষকে দেখবো এবার। ভিতরটা পুরো এয়ার কন্ডিশনার। এই দেখো
তো এখানে যেটা লেখা আছে 32 নম্বর মুরারি পুকুর রোডে খানা তল্লাশির তার যে খবরটা যখন বেরিয়েছিল সেটাই এখানে দেওয়া আছে। বিদ্রোহী থেকে ঋষি শ্রী অরবিন্দের জীবন। ভারতের মুক্তি সংগ্রামে বাংলা। ভারতের মুক্তি সংগ্রাম বাংলা। বেঙ্গল ইন দ্য ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া। সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের পুরোটাই লেখা এখানে আছে। এই সে সতীদাহ প্রথা। স্বামী বিবেকানন্দের মূর্তি আছে এখানে। পশ্চিমবঙ্গের রাজ্যের লেখাগার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মূর্তি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি এখানে দেওয়া আছে। রাজা রামমোহন রায়ের। তো এবার আমি যেটা দেখাবো আপনাদের বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। তো চলুন দেখা যাক। এইটা পুরো যে এরকম রুম নাম্বার 207। এইরকম সিস্টার নিবেদিতা। মাতঙ্গিনী হাজরা। সরলা দেবী চৌধুরানী। সরোজিনী নাইডু। নেলি সেনগুপ্তা। লাবণ্যপ্রভা ঘোষ। কমলা দাশগুপ্ত। সুচেতা মজুমদার কৃপালিনী। সুহাসিনী গাঙ্গুলি। বীণা দাস।
এনারা সবই ভারতীয়, এই যে ভারতীয় সংগ্রামীদের প্রতি সব দেশের জন্য সব প্রাণ ত্যাগ করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন। তো ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। বাই বাই।